নরেন্দ্র মোদীর চেয়ে কেন প্রফেসর ইউনূস বড় খেলোয়াড়? এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচনে যেসব পরিবর্তন আসছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নরেন্দ্র মোদীর চেয়ে কেন প্রফেসর ইউনূস বড় খেলোয়াড়? ৫ আগস্ট হামলার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় এবার আসন্ন নির্বাচন বানচালের জন্য গোপন বৈঠক করছে আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা। তারা বাংলাদেশের ভেতর একটা বড় নাশকতার চেষ্টা করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস যেন আগামী নির্বাচন সুস্থ করতে না পারে, সেই জন্য ষড়যন্ত্রে ছক আঁকছে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। হাসিনার পাশে ভারত সরকারের ছায়া আছে, সেটা আগেই প্রমাণ করেছে মোদী। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে যখন হাসিনাকে চুপ করাতে বলা হয়, তখন ভারত সরকার নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছিল তারা হাসিনাকে চুপ করাতে পারবে না। এতেই প্রমাণ হয় মোদী প্রশাসন হাসিনাকে সাহায্য করছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। এদিকে বিশেষত নাশকতার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ঢাকার রাত নিস্তব্ধ, দূরে বুড়িগঙ্গার জলে চাঁদের আলো ঝিকমিক করছে, কিন্তু একটি গোপন কক্ষে উত্তেজনা থেমে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস টেবিলে বসে আছেন, হাতে একটি পুরনো কাগজ, চোখে এক জাতির আকাঙ্ক্ষা। এই মানুষটি, যিনি একদিন নোবেল পুরস্কার পেয়ে বিশ্বকে দারিদ্র্য নির্মূলের পথ দেখিয়েছিলেন, আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে এক নতুন কূটনৈতিক চাল দিয়েছেন। দিল্লির প্রাসাদে নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ। তার পালিত গদি মিডিয়া একসময় ইউনূসকে নিয়ে প্রচণ্ড সমালোচনা করেছিল, কিন্তু আজ মোদীরই দরজায় এসে দাঁড়াতে হয়েছে। নোবেলজয়ী এই প্রফেসরের কূটনীতির সামনে মোদী যেন অসহায়। যেই বাংলাদেশকে একদিন তুচ্ছ হিসেবে দেখা হয়েছিল, সেই বাংলাদেশ এখন মোদীকে পা রাখতে বাধ্য করছে, আর ইউনূসের সামনে বসে তার কথা শুনতে হচ্ছে। কারণ বিমস্টেকের নতুন চেয়ারম্যান এখন ইউনূস। এটা কি শুধু একটি কূটনৈতিক নাটক, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন খেলোয়াড়ের আগমন? দিন যত এগোচ্ছে, ডক্টর ইউনূসের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। সম্প্রতি মোদীর সঙ্গে তার বৈঠকই এর বড় প্রমাণ। প্রথমে এই সাক্ষাৎ নিয়ে মোদীর ঘনিষ্ঠ মিডিয়া দ্বিধাগ্রস্ত ছিল, ইউনূসকে নিয়ে গা গরম করেছিল। তারা বলেছিল, একজন অর্থনীতিবিদ দেশ চালাতে পারেন না, হাসিনার পর বাংলাদেশ ভেঙে পড়বে। কিন্তু শেষমেশ সেই মোদীকেই ইউনূসের পাশে বসতে হলো। এই বৈঠক ছিল বাংলাদেশের নতুন শক্তির স্পষ্ট ইঙ্গিত। এখন বড় খবর হলো, মোদীকে বাংলাদেশে আসতে হবে। বিমস্টেকের চেয়ারম্যানশিপ বাংলাদেশে এসেছে এবং আগামী এপ্রিলে ঢাকায় পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। ইউনূস তখন দায়িত্বে থাকুক বা নতুন সরকার থাকুক, মোদীর উপস্থিতি বাধ্যতামূলক। তিনি ইউনূসের সঙ্গে মুখোমুখি বসে তার পরিকল্পনা শুনতে হবে, কারণ এখন এই আঞ্চলিক জোটের নেতা ইউনূস। ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নতুন কিছু নয়। নোবেল পুরস্কার পাওয়ার পর তিনি দারিদ্র্য নির্মূলের প্রতীক হয়ে ওঠেন। তবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রমাণ করেছেন তিনি শুধু অর্থনীতিবিদই নন, একজন দক্ষ কূটনীতিকও। ৮ বছর ধরে সমাধানহীন রোহিঙ্গা সংকটকে তিনি মাত্র ৮ মাসে একটি সমাধানের দিকে নিয়ে গেছেন। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং বিমস্টেকের নেতৃত্ব গ্রহণ করে তিনি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এখন 2 বছর ধরে বিমস্টেকের দায়িত্ব বাংলাদেশে, এবং সম্মেলনে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, দারিদ্র্য দূরীকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ইউনূসের দৃষ্টিভঙ্গি এই জোটকে নতুন গতি দিয়েছে। মোদীর ঘনিষ্ঠ মহল একসময় মনে করেছিল হাসিনার পর বাংলাদেশ দুর্বল হয়ে যাবে, কিন্তু ইউনূসের কূটনীতি সব হিসেব উল্টে দিয়েছে। মোদী ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বুঝেছেন এই বাংলাদেশ আর ভারতের ছায়ায় থাকবে না। মোদীর কথায় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে চায়। এটা ইউনূসের নেতৃত্বের প্রতি এক স্বীকৃতি। বিমস্টেকের চেয়ারম্যানশিপ এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এপ্রিলের বিমস্টেক সম্মেলনে মোদীকে ঢাকায় আসতে হবে, এটি তার জন্য অপরিহার্য সফর। হাসিনার আমলে তিনি বাংলাদেশে এসেছিলেন একজন প্রভাবশালী মিত্র হিসেবে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতন্ত্র পথ অনুসরণ করছে এবং মোদীকে এখন তার পরিকল্পনা শুনতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইউনূসের কৌশল মোদীকে চাপে ফেলেছে। বিমস্টেকের নেতৃত্ব ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে। জাপান সফরের সম্ভাবনাও আলোচনায় রয়েছে, যা সফল হলে বাংলাদেশের প্রভাব আরও বাড়বে। ইউনূসের হাতে বাংলাদেশ নতুন দিশা পেয়েছে। রোহিঙ্গা সংকটে অগ্রগতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য এবং বিমস্টেকের নেতৃত্ব, এই সবই তার দক্ষতার প্রমাণ।
তিনি শুধু একজন অর্থনীতিবিদই নন, বরং একজন দূরদর্শী নেতা যার পরিকল্পনা বাণিজ্য, দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নের উপর জোর দিয়েছে। মোদির মিডিয়া একসময় ইউনূসকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু এখন তারা নিশ্চুপ। ইউনূসের সামনে মোদির অসহায়তা স্পষ্ট। বিমস্টেকের ভূমিকা দক্ষিণ এশিয়ায় একটি নতুন শক্তির জন্ম দিয়েছে। ঢাকার সেই গোপন কক্ষে আলো নিভে গেছে, কিন্তু ইউনূসের চোখে জ্বলছে একটি স্বপ্ন, একটি শক্তিশালী স্বনির্ভর বাংলাদেশ। তার পেছনে জনগণের সমর্থন, তার হাতে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। মোদি যখন ঢাকার মাটিতে পা রাখবেন, তিনি দেখবেন এই বাংলাদেশ আর আগের মতো নেই। একদিন যাকে তুচ্ছ মনে করা হয়েছিল, সেই ইউনূসের সামনে আজ মোদি অসহায়। ইতিহাসের পাতায় কি লেখা হবে তার সময় বলে দেবে, কিন্তু এই কথা স্পষ্ট, নোবেলজয়ী ইউনূসের কূটনীতির সামনে মোদির চিৎকার করা এখন নিঃশব্দে হারিয়ে গেছে। আগামী নির্বাচনে যেসব পরিবর্তন আসছে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যা রাজনৈতিক প্রক্রিয়া, ভোটার অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক নির্বাচন এবং নির্বাচন পরবর্তী স্বচ্ছতা সব ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই পরিবর্তনগুলো মূলত নির্বাচনকে বিনা প্রতিদ্বন্দ্বিতার হাত থেকে বাঁচানো, দলীয় স্বকীয়তা রক্ষা, অনিয়ম রোধ, প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ এবং ফলাফল ঘোষণার পদ্ধতিকে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করার উদ্দেশ্যে আনা হয়েছে। প্রথমত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি বড় বিতর্কের বিষয় ছিল যে কোনো আসনে কেবল একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে বা অন্য প্রার্থীরা সরে দাঁড়ালে তিনি বিনা ভোটে নির্বাচিত হয়ে যেতেন। এই প্রক্রিয়া অনেক ক্ষেত্রে ভোটারদের অংশগ্রহণের সুযোগ কেড়ে নিয়েছে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলেও তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। না ভোট যদি জয়ী হয়, তবে প্রার্থী নির্বাচিত হবে না এবং পুনরায় নির্বাচন হবে না। এই পদক্ষেপ মূলত 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়কার এটিএম শামসুল হুদার কমিশনের প্রবর্তিত না ভোট পদ্ধতির আংশিক পুনঃপ্রবর্তন। যদিও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে না ভোট বাতিল করেছিল, বর্তমান কমিশন আবার এটি ফিরিয়ে আনছে। তবে এবার সব আসনে নয়, শুধু একক প্রার্থী থাকলেই এর প্রয়োগ হবে। দ্বিতীয়ত, জোটবদ্ধ নির্বাচনে অন্য দলের প্রতীক ব্যবহারের সুযোগ বিলোপ করা হয়েছে। অতীতে জাতীয় সংসদ নির্বাচনে ছোট রাজনৈতিক দলগুলো বড় দলের সঙ্গে জোট বেঁধে শরিক দলের প্রতীকে নির্বাচন করত, যা অনেক ক্ষেত্রে ভোটারের কাছে প্রার্থীর প্রকৃত রাজনৈতিক পরিচয় অস্পষ্ট করে দিত। এখন থেকে জোটে থাকলেও প্রতিটি দলকে নিজ নিজ সংরক্ষিত প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনের মতে এটি রাজনৈতিক স্বকীয়তা বজায় রাখবে এবং ভোটারদের কাছে প্রতিটি দলের স্বতন্ত্র অবস্থান স্পষ্ট করবে। তৃতীয়ত, ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিধান সম্পূর্ণ বাতিল করা হয়েছে। বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর থেকেই ইভিএম ব্যবহার না করার অবস্থান জানিয়েছিল এবং এবার আরপিও থেকে এটি আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে। ফলে আগামী নির্বাচন পুরোপুরি ব্যালটের মাধ্যমে হবে। ইভিএমকে ঘিরে দীর্ঘদিন ধরে বিতর্ক ছিল, বিশেষ করে এর স্বচ্ছতা, প্রযুক্তিগত ত্রুটি এবং হ্যাকিংয়ের ঝুঁকি নিয়ে, যা এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। চতুর্থত, সমসংখ্যক ভোট পাওয়া প্রার্থীর মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণের বিধান বাতিল করা হয়েছে। আগে কোনো আসনে 2 বা ততোধিক প্রার্থী সমান ভোট পেলে লটারির মাধ্যমে জয়ী নির্ধারণ করা হতো। এই পদ্ধতিকে অনেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে অসঙ্গত বলে সমালোচনা করেছেন, কারণ ভাগ্যের উপর নির্ভর করে সংসদ সদস্য নির্বাচন করা জনগণের ইচ্ছার প্রতিফলন নয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সমসংখ্যক ভোটের ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চমত, নির্বাচন কমিশনের ক্ষমতা পুনঃস্থাপন এবং বিস্তৃত করা হয়েছে। আগে অনিয়ম প্রমাণিত হলে আসনের ভোট বাতিল করার ক্ষমতা সীমিত ছিল, কিন্তু এবার আবার সেই পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইসি এখন প্রেক্ষাপট বিবেচনা করে এক বা একাধিক আসনে নির্বাচন বাতিল করতে পারবে। এছাড়া কোনো প্রার্থী নির্বাচনী হলফনামায় ভুল বা মিথ্যা তথ্য দিলে, ইভেন যদি তিনি বিজয়ী হন, তার প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও থাকবে কমিশনের হাতে। এই পরিবর্তন নির্বাচনের সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখতে পারে।
ষষ্ঠত, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান যোগ করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের যুগে এআই ভিত্তিক প্রচারণা এবং অপতথ্য ছড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এ কারণে এআই অপব্যবহার রোধে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। সপ্তমত, ভোট গণনার সময় স্বচ্ছতা বৃদ্ধির জন্য গণমাধ্যমকারীদের গণনা কক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে সাংবাদিকরা সরাসরি ভোট গণনা পর্যবেক্ষণ করতে পারবে, যা অনিয়মের সুযোগ কমাবে এবং জনগণের আস্থা বাড়াবে। অষ্টমত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে নির্বাচনের সময় সেনাবাহিনীও আনুষ্ঠানিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।